নির্বাচনে যত দেরি হবে তত পেছাবে দেশ, বাড়বে মবক্রেসি বলছে বিএনপি। ফেব্রুয়ারিতেই ভোটের আশা, পেছানোর পক্ষে নয় জামায়াত। সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আহ্বান। যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে, বিনিয়োগ আসবে না, মবক্রেসি আরো বাড়বে। আমরা নির্বাচন পেছানো না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখি নাই। নির্বাচন আমরা চাই, কিন্তু সেই নির্বাচন যেন তেন নির্বাচন না হয়। নতুন বাংলাদেশে ফ্যাসিস্ট হলে পরিণতি হবে আওয়ামী লীগের মতো, হুঁশিয়ারি এনসিপির। জুলাই ঘোষণাপত্র নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা। যে আকাঙ্ক্ষা সেটা এখনো বাস্তবায়ন হয়নি, তাই আমরা যেন এই রাজপথ ছেড়ে না দেই। স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন থেকে শিক্ষা না নেই, তবে তাদের পরিণতিও সেই দিকেই যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি রোজা চৌধুরী এবং আমি ইমদাদুল হক। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। জরুরি অবস্থার অপব্যবহার রোধে একমত সব দল, জানালেন আলী রিয়াজ। পরবর্তী সংসদে বিস্তারিত আলোচনা চায় বিএনপি। অন্তর্বর্তী সরকারের সময়ে সুরাহার পক্ষে এনসিপি। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার। অব্যাহতি চেয়ে আবেদন, নাম বাদ দিতে শুনানি করেননি সাবেক আইজিপি রায়। বিটিসিএল এর প্রকল্প চালিয়ে নিতে দুদককে দেয়া চিঠির ভুল ব্যাখ্যা করা হচ্ছে, দাবি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর। বাধাগ্রস্ত করবে না কার্যক্রম, বলছে কমিশন। এবং 61 ব্যাংক বিভক্ত হচ্ছে 12 ভাগে। আগামী বছর শুরু ঝুঁকি ব্যবস্থাপনার নজরদারি, জানালেন গভর্নর। আর্থিক খাতে সুশাসন নিশ্চিতে প্রয়োজন রাজনীতিতে গুণগত পরিবর্তন। নির্বাচন যত দেরি হবে ততই পিছিয়ে যাবে দেশ, বাড়বে মবক্রেসি। তাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ক্ষমতায় থাকতে নির্বাচন চায় না একটি মহল। নির্বাচন আদায়ে প্রয়োজনে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি। নৌশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। একদিনের সফরে পূর্ণভূমি সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন স্থানীয় নেতাকর্মীরাও। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার আশ্বাসে আশ্বস্ত তারা। গণতন্ত্র ফিরিয়ে এলে সঠিক পথে এগিয়ে যাবে দেশ। ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে এবং যেটাকে আমরা বলি যে রাইট ট্র্যাকে দেশ উঠবে বলে আমরা বিশ্বাস করি। পরে শহরের সানরাইজ কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া অনুষ্ঠানে যোগ দেন বিএনপির নেতারা। এ সময় ভোট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নির্বাচন যত দেরি হবে দেশ ততই পিছিয়ে যাবে, বাড়বে মবক্রেসি। সরকারকে বলতে চাই, গভর্নরকে বলতে চাই, যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে, বিনিয়োগ আসবে না, মবক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা নির্বাচন না করে ক্ষমতায় থাকতে চাইবে তাদের বিরুদ্ধে আবারও রাজপথে নামবে বিএনপি। হাসিনা চলে গেছে, কিন্তু হাসিনার দোসররা কিন্তু এখনো দেশ ছাড়ে নাই। তারা কিন্তু ষড়যন্ত্র করছে। এক শ্রেণীর লোক আছে ক্ষমতার গদিতে বসে নির্বাচনকে কিভাবে পিছানো যায়
কিংবা নির্বাচন না দিয়ে কিভাবে অনেকদিন ক্ষমতা টিকে থাকা যায় সেই চেষ্টা তারা করছে। বাংলাদেশের জনগণ 17 বছর যেভাবে আন্দোলন করেছে, দরকার পড়লে আমরা আবারও আন্দোলনে নামবো, কিন্তু এই ষড়যন্ত্রকারীদেরকে আমরা কখনোই বিজয়ী হতে দেব না। এদিন বিকেলে গণ অভ্যুত্থানে সিলেট জেলার সকল শহীদ সদস্যদের স্মরণে জেলা বিএনপি আয়োজিত সভায় হতাহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপি মহাসচিব। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। নির্বাচন পেছানো নয়, ভোটের সুষ্ঠু পরিবেশ চায় জামায়াতে ইসলামী, এমনটাই জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আগামী 19 জুলাই অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশের ভেন্যু সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। গোলাম পরোয়ার আরও বলেন, সরকারের ভূমিকায় জনগণ নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশ্বস্ত নয়। আসন্ন জাতীয় সমাবেশে দেশের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত করা এবং প্রয়োজনীয় সংস্কার ও বিচার দৃশ্যমান করার দাবিগুলো সরকারের সামনে উপস্থাপন করতেই সমাবেশের আয়োজন করতে যাচ্ছেন তারা। আমরা নির্বাচন পেছানো না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখি নাই। বক্তব্যটা বুঝতে হবে। আমরা বলেছি, আমাদের অমিত সাহেব বলেছেন, নির্বাচন আমরা চাই, কিন্তু সেই নির্বাচন যেন তেন নির্বাচন না হয়। তো যেন তেনর অর্থই হলো কোনো দিকে প্রশাসন ঝুঁকে পড়বে, নিরপেক্ষ ইঞ্জিনিয়ারিং হবে, আবার প্রশাসন জবরদস্তি করবে, কেন্দ্র দখল হবে। এই জাতীয় ইলেকশনকে আমাদের আমিরে জামাত মিন করেছেন যে নির্বাচন আমরা হতে দেব, কিন্তু যেন তেন নির্বাচন হতে দেব না। আর সরকারের ভূমিকায় এখনো জনগণ সংশয়ের মধ্যে আছে। নতুন বাংলাদেশে ফ্যাসিস্টের মতো আচরণ করলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার 7ম দিনে নাটোরে পথসভায় তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। সংস্কার এমনভাবে করতে হবে যেন আর কোনো স্বৈরাচার তৈরি না হয়। এ সময় বিগত সরকারের আমলে প্রতিটি গুম খুনের বিচার দ্রুত নিশ্চিত করার দাবি জানান অন্য নেতারা। দেশ গড়ার প্রত্যয়ে উত্তরের জনপদে ঘুরছেন এনসিপি নেতারা। স্লোগানে স্লোগানে মুখর রাজপথ। দুর্নীতি আর চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গঠনের শপথ। 7ম দিনে পদযাত্রার সূচনা হয় নাটোরে। শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে পথসভায় এনসিপির শীর্ষ নেতারা বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। নতুন বাংলাদেশে ফ্যাসিস্ট হলে আওয়ামী লীগের মতোই পরিণতি হবে বলে হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশের নারীরা যদি নেমে না আসতো, এই অভ্যুত্থান সফল হতো না। নারীদের ত্যাগ, নারীদের বিসর্জন, এই সব কিছু বাংলাদেশকে পরিবর্তন করবে। এই নাটোরে কি কোনো চাঁদাবাজের ঠাঁই হবে? দখলদারের ঠাঁই হবে? সিন্ডিকেটের ঠাঁই হবে? যারা ক্ষমতায় দীর্ঘায়িত হইতে চেয়েছিল তারা আজকে বাংলাদেশে তাদের ঠাঁই হয় না। স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন থেকে শিক্ষা না নেই, তবে তাদের পরিণতিও সেই দিকেই যাবে। এরপর সিরাজগঞ্জের উদ্দেশ্যে শুরু হয় পদযাত্রা। শহরের স্টেশন বাজার এলাকায় আরেকটি পথসভায় চলমান সংকট ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলার আহ্বান জানান এনসিপি নেতারা। বলেন, দেশে এমন সংস্কার প্রয়োজন যেন আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়। বাংলার আকাশে সংকট ঘনীভূত হচ্ছে। এই সংকটের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। অতীত ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং আগাম ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান জারি রাখতে হবে। আমরা পুরনো রাষ্ট্রে, পুরনো দেশের সিস্টেমে ফেরত যেতে চাই না। সংস্কার লাগবে, সংস্কারের মাধ্যমেই নতুন দেশ লাগবে। এমনও সংস্কার লাগবে যাতে বাংলাদেশে আর কেউ কখনো স্বৈরাচারী হতে পারে না। পথসভায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান এনসিপি নেতারা। ওমর ফারুক, সময় সংবাদ।
রাজনৈতিক উদ্দেশ্যে জরুরি অবস্থা ব্যবহার না করার বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। বিকেলে দ্বিতীয় ধাপে 10ম দিনের আলোচনা শেষে কথা জানান ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। তবে কি উপায়ে জারি হবে জরুরি অবস্থা তা নিয়ে ভিন্ন ভিন্ন মতামত দেয় দলগুলো। পরবর্তী সংসদে এ বিষয়ে বিস্তারিত আলোচনা চায় বিএনপি। তবে বর্তমান সরকারের সময়ে সংস্কার বাস্তবায়নের পক্ষে এনসিপি। সংস্কার ইস্যুতে সংলাপের ধারাবাহিকতায় সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। আলোচনা হয় উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ ও জরুরি অবস্থা ঘোষণা বিষয়ে। এদিন আলোচনাকে সফল উল্লেখ করে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, উপজেলা পর্যায়ে অধস্তন আদালত স্থাপন ও রাজনৈতিক সুবিধার জন্য জরুরি অবস্থা ব্যবহার না করার বিষয়ে একমত হয়েছে দলগুলো। বিদ্যমান সংবিধানের 141 যে অনুচ্ছেদ আছে তার ক, খ, গ সমস্ত কিছুর ক্ষেত্রেই এইটা সংশোধন, সংযোজন, বিযোজন, পরিবর্তন করার ব্যাপারে ঐকমত্য হয়েছে। জরুরি অবস্থা কোনো অবস্থাতেই, কোনো পরিস্থিতিতেই রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয় সেটা নিশ্চিত করার বিষয়ে ঐকমত্য হয়েছে। তবে কি উপায়ে জারি হবে জরুরি অবস্থা তা নিয়ে নানা মত তুলে ধরেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ঐকমত্য কমিশন বলেছে প্রেসিডেন্ট মন্ত্রী পরিষদের লিখিত অনুমোদনের ভিত্তিতেই জরুরি অবস্থা ঘোষণা করবেন, এটা প্রস্তাব। আমরা একটা দ্বিমত করেছি না, আমরা প্রস্তাব করেছি একটা যদি সংসদীয় কমিটি থাকে, এই সংসদীয় কমিটির মধ্যে সরকার থাকবে, বিরোধী দল থাকবে, তাহলে এখানে ব্যালেন্স অফ পাওয়ার থাকবে। জরুরি আইনের বিধান এখন হয়তো থাকার প্রয়োজন আছে, কিন্তু নাগরিক অধিকার, মৌলিক অধিকার যাতে খর্ব না করা যায়, না হয় ওইটাকে ভিত্তি রেখে করতে হবে আলোচনার মধ্য দিয়ে। বাংলাদেশের অতীত অভিজ্ঞতা খুবই খারাপ, এগুলোকে অ্যাবিউজ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট বিধানে পরিবর্তন ও সংশোধনে পরবর্তী সংসদে বিস্তারিত আলোচনা হতে পারে বলে মত দেয় বিএনপি। যদিও অন্তর্বর্তী সরকারের সময়ে সুরাহা চায় এনসিপি। বিস্তারিত কি কি নাগরিক অধিকার স্থগিত হবে না হবে, কি কি বিধান আরো সংযোজিত হবে, পরিবর্তন করা হবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা সংসদে হয় ভালো, এবং জাতীয় সংসদে বিস্তারিত ডিবেটের মধ্য দিয়ে এটার সংশ্লিষ্ট বিভিন্ন বিধানে পরিবর্তন বা সংশোধন আনা যাবে। আর প্রয়োজনে সেটার অনুবলে হয়তো আইনও প্রণয়ন করা যেতে পারে। সংস্কার বিষয়টাকে পার্লামেন্টের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে সংস্কারের ম্যান্ডেট এই সরকারের হাতেই রয়েছে, পরবর্তী সংসদের কাছে সংস্কারের কার্যভারকে ছেড়ে দেওয়ার আমরা পক্ষপাতী নই। এর আগে সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, দলগুলোকে কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না কমিশন, বরং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর বক্তব্য আমলে নিয়ে আনা হচ্ছে সংশোধনী প্রস্তাব। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার শুরু হবে কিনা জানা যাবে বৃহস্পতিবার। সোমবার শুনানি শেষে আদেশের এদিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে শেখ হাসিনা ও কামালকে নিরপরাধ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। যদিও সুযোগ থাকার পরও মামলা থেকে অব্যাহতি চেয়ে কোনো আবেদন বা শুনানি করেননি সাবেক আইজিপির আইনজীবী। করা হয়, নির্যাতন করা হয়, প্রাণঘাতী অস্ত্র। শেষ হলো জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের অভিযোগ গঠনের শুনানি। তাদের বিচার শুরু হবে কিনা 10 জুলাই সেই ফয়সালা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার শেখ হাসিনা কামালের অব্যাহতি চেয়ে আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। ট্রাইব্যুনালে তিনি বলেন, ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দেননি সাবেক প্রধানমন্ত্রী। তার বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি তার। তাপস সাহেবের সঙ্গে উনি ফোনালাপ করেছেন, সেই ফোনালাপে বিভিন্ন ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছেন। আমি বলেছি এটা সঠিকটা, এরকম কোনো নির্দেশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ডকুমেন্টারি কোনো এভিডেন্স তাদের কাছে নাই। তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর বক্তব্যের জবাব দেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, অভিযোগ সত্য নাকি মিথ্যা এর প্রমাণ হবে সাক্ষ্য প্রমাণে। সবকিছুই নির্ধারণ হবে বিচারে এসে। এখনো বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয় নাই, বিচার শুরু হবে চার্জ গঠনের মধ্য দিয়ে।
অতএব চার্জ গঠন না হলে এই কথাগুলো উনি যে বলছেন বা আমরা যে কথাগুলো অভিযোগগুলো এনেছি এটা সত্য কি নয় সেটি নিরূপণ হবে বিচারে। অতএব বিচার শুরু হোক চার্জ গঠনের মাধ্যমে, তখন দেখা যাবে এটা সত্য কিনা। যদি এটা সত্য না হয় তাহলে ওনারা খালাস পাবেন। এদিন হাজির করা হয় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুনকে। তবে তিনি মামলা থেকে অব্যাহতি চেয়ে কোনো আবেদন করেননি। জুলাই আগস্টে হত্যাযজ্ঞ চালাতে নির্দেশনা, উস্কানি, প্ররোচনা, সম্পৃক্ততা সহ 5টি অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে দ্বিতীয় শহীদ ওয়াসিম সহ চট্টগ্রামে 6 জনকে হত্যা মামলার তদন্ত শেষ করতে 2 মাস সময় পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 7 সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এর আগে সকালে রাউজানের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী সহ 3 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলায় মোট আসামি 20 জন, যার মধ্যে 8 জন গ্রেফতার আছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের 16 জুলাই 16 শহর ও মোরাদপুর এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র জনতার ওপর গুলি চালায়। এ ঘটনায় ছাত্রদল কর্মী ওয়াসিম আকরাম, শিবির কর্মী ফয়সাল আহমেদ শান্ত ও ফার্নিচার ব্যবসায়ী মোহাম্মদ ফারুক গুলিবিদ্ধ হয়ে মারা যান। এছাড়া 18 জুলাই বহদ্দার হাটে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোড়া গুলিতে দোকান কর্মচারী সাইমন, শিক্ষার্থী তানভীর সিদ্দিকী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয়চন্দ্র তরুয়া নিহত হন। রক্তাক্ত জুলাইয়ের 7 তারিখ দেশ জুড়ে পালিত হয় বাংলা ব্লকেট কর্মসূচি। এদিন সব গ্রেডে বৈষম্যমূলক কোটা বাতিলের 1 দফা ঘোষণা করেন শিক্ষার্থীরা। আন্দোলন নিয়ে সরকারের বিভিন্ন মহল থেকে আসে নানা বক্তব্য। রাজপথ আর রাজনীতির মাঠ দুক্ষেত্রেই উত্তাপ বাড়তে থাকা এই দিনের ঘটনা প্রবাহ জেনে আসব মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য এই আন্দোলন। আমাদের দাবি আদায় করে আমরা রাজপথ ছাড়ব। সমাবেশ, গণপদযাত্রা, বিক্ষোভ, অবরোধ আর 10টা আন্দোলনের মতো কোটা আন্দোলনও শুরু হয় এই সকল কর্মসূচির মধ্য দিয়ে। কিন্তু মেধাবীদের দাবি আদায়ের লড়াইয়ে যুক্ত হয় এক নতুন কর্মসূচি, বাংলা ব্লকেট। 7 জুলাই 2024 বিকেল 3টা থেকে দেশব্যাপী শুরু হয় এই কর্মসূচি। বিশ্ববিদ্যালয় এলাকা ছাপিয়ে এদিন রাজধানীর মূল সড়কগুলো অবরোধ করেন শিক্ষার্থীরা। মুহূর্তে স্থবির হয়ে পড়ে গোটা রাজধানী। শুধু ঢাকা নয়, পুরো দেশের বিভিন্ন সড়ক অবরোধ করে পালন করা হয় বাংলা ব্লকেট। কোটা বিরোধী আন্দোলন যে বড় সংগ্রামের রূপ নিচ্ছে তার আঁচ পাওয়া যায় এই দিনে। এদিন 4 দফা থেকে সরে কোটা বাতিলের 1 দফা ঘোষণা করেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনকে অযৌক্তিক উল্লেখ করে বিষয়টি সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি হওয়া উচিত বলে মন্তব্য করেন শেখ হাসিনা। আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। কোটা আন্দোলনকে নিয়ে এদিন আওয়ামী সরকারের বিভিন্ন মহল থেকেও আসে একই রকম মন্তব্য। এদিকে কর্মসূচি চলাকালে সন্ধ্যার দিকে সরকারের তরফ থেকে আলোচনার জন্য কোটা আন্দোলনের 3 সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম ও সার্জিস আলমকে শাহবাগ থানায় ডেকে নেওয়া হয়। যদিও কোটা সংস্কার ছাড়া মাঠ ছাড়বেন না বলে সাফ জানান শিক্ষার্থীরা। এরপর সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কলেজ, বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি পরদিন বিকেল 3:30 থেকে আবারও অবরোধ কর্মসূচির ঘোষণা করেন শিক্ষার্থীরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। 24 জুলাইতে রাজপথে শুধু শিক্ষার্থীদের পা চলেনি, হেঁটে এসেছিল এক প্রজন্মের সাহস, ক্ষোভ আর মমত্ববোধ। জুলাইয়ের অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ভূমিকা রেখেছেন তা শুধু সাহসিকতার নয়, একটি জনপদের বিবেক হয়ে ওঠার গল্পও বটে। সরকারি বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ হয়ে গেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরাই হাল ধরেন আন্দোলনের। বিভিন্ন গণমাধ্যমের তথ্য ঘেঁটে দেখা যায় 13টি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অন্তত 19 জন শিক্ষার্থী শহীদ হন জুলাই আন্দোলনে। আহত হয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অগণিত শিক্ষার্থী। বিস্তারিত জানাচ্ছেন আলামিন তুষার।
30 জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অংশ নিতে হাইকোর্ট মাজার গেট থেকে কিছুটা দূরে অবস্থান নেন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীদের ঘিরে ফেলে পুলিশ, উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। কিছু বুঝে ওঠার আগে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির আইন বিভাগের নূর হোসেনকে তুলে নেয় পুলিশ। তখন প্রিজন ভ্যানের সামনে একাই দাঁড়িয়ে পড়েন নুসরাত জাহান। নিজ বিভাগের বড় ভাইকে কিছুতেই নিয়ে যেতে দেবে না সে। নুসরাতের সেই প্রতিবাদী মুহূর্ত হয়ে ওঠে পুরো অভ্যুত্থানের প্রতীক। এটাই তো জীবনের মানে, যে হ্যাঁ আমি কাউকে ইন্সপায়ার করতে পারছি, সে আমার কাছ থেকে সাহস নিতে পারছে, সে দেশের জন্য আবার নতুন করে শক্তি সঞ্চার করে লড়তে পারছে। সে সময় উত্তরা ছিল দুর্বার আন্দোলনের এক অনন্য উদাহরণ। সেখানেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানোর আগ মুহূর্ত পর্যন্ত মুগ্ধতা ছড়িয়েছেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। একই সময় বাড্ডা, রামপুরা সহ বিভিন্ন এলাকায় আন্দোলন তীব্র হয়ে ওঠে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে। সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটে মেরুল বাড্ডা এলাকায়। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আশেপাশে র্যাবের হেলিকপ্টার থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের লক্ষ্য করে ছোড়া হয় টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড। তবুও বুক চেতিয়ে দাঁড়িয়েছিলেন নর্থ সাউথ, ব্র্যাক, ইআইইউ, ইউল্যাবের শিক্ষার্থীরা। আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা মানে পাবলিক বিশ্ববিদ্যালয় দুইটি আলাদা আলাদা না করে আমরা আমাদের দেশের জন্য লড়াই করে গিয়েছি। আমরা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছি তারা অধিকাংশ অরাজনৈতিকভাবে অংশগ্রহণ করেছি। আমাদের মস্তিষ্কে এবং আমাদের মননে এটা ছিল যে আমরা এটা অন্যায় হচ্ছে, আমরা এর প্রতিবাদ করব, আমরা একে রুখে দিব। অনেকে মনে করেন এই আন্দোলনের প্রতিধ্বনি দেশ বিদেশে পৌঁছে দেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই। ফেসবুক লাইভ, ইনস্টাগ্রাম স্টোরি, টুইটার পোস্ট এর মাধ্যমে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে ওঠে আন্দোলনের মাধ্যম। আর তার বাস্তব রূপ ছিল দেয়াল লিখন আর গ্রাফিতি। সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ হবার পর বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই বাঁচিয়ে রাখেন জুলাই আন্দোলনকে। 18 তারিখ থেকে যে প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা একটা নতুন মোড় নিয়ে আসে আন্দোলনের, সেটা ইতিহাসের পাতায় মানে অবিস্মরণীয়। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু তারা স্টুডেন্টদেরকে দমায় রাখতে পারেনি। ইন্টারন্যাশনালি আমরা রিচ করতে পেরেছি, আমাদের জুলাই স্পিরিটকে স্প্রেড করেছি। তাই তো শিক্ষার্থীরা মনে করেন নর্থ সাউথ, স্ট্যামফোর্ড, ইউল্যাব, ডেফোডিল কিংবা খুলনা বিশ্ববিদ্যালয় কেউ একা ছিল না। অধিকারের লড়াইয়ে নেমেছিল পুরো একটি প্রজন্ম। প্রাণও দিয়েছেন অনেকেই। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেই সংখ্যাটা অন্তত 17 থেকে 19 জনের মতো। আহত আর পঙ্গুত্ব বরণ করেছেন অজস্র শিক্ষার্থী, যে কারণে তাদের চোখে এই অর্জন অনন্য। আকাশ থেকে ঝরা এই বৃষ্টি কেন যেন আবার মনে করিয়ে দিচ্ছে বাড্ডায় শিক্ষার্থীদের উপর হেলিকপ্টার থেকে ছোড়া হয়েছিল সাউন্ড গ্রেনেড। আর এই সব কিছু জানান দেয় কিভাবে বেসরকারি এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাঁধে কাঁধ মিলিয়ে সে সময় নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে নেমেছিল মাঠে, অর্জন করেছে নিজেদের অধিকার, অর্জন করেছে নিজেদের বিজয়। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। তরুণ প্রাণ হত্যার বিচার এদেশের মাটিতে হবেই। আর যারা জুলাইকে ম্লান করতে চায় তারা নব্য মীর জাফর। বিকেলে গ্যান্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত মেহেদি ও আনাসের নামে দুটি চত্বর উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন বক্তারা। প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, কাঠামোগত সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। জুলাইয়ে শুরু হওয়া অপ্রতিরোধ ছাত্র আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনের। বিজয় নেমে আসে 5 আগস্ট। পতন ঘটে হাসিনা সরকারের। তবে ছাত্র জনতার অভ্যুত্থানে প্রাণ গেছে অনেক তরুণের। তাদের মধ্যে রয়েছেন পুরান ঢাকার গ্যান্ডারিয়ার মেহেদি হাসান জুনায়েদ ও শাহরিয়ার আনাস। সোমবার বিকেলে গ্যান্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত মেহেদি ও আনাসের নামে দুটি চত্বর উন্মোচন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় সন্তান হত্যার শাস্তির দাবি করে নিহতের বাবা মা। আমি একদিন ব্যাংক দেখি, ব্যাংকে টাকা নাই, টাকাটা নিয়ে মার কাছে স্বীকার করলো যে মা আমি টাকাটা নিয়ে গেছি, কিন্তু আমি ছাত্র ভাইদের, বড় ভাইয়াদের কেক, বিস্কিট, পানি কিনে দিয়েছি। যেই উদ্দেশ্য নিয়ে আমাদের সন্তান জীবন দিয়েছে, সেই উদ্দেশ্যটা যেন সফল হয়। তরুণ প্রাণ হত্যার বিচার এ দেশের মাটিতেই হবে উল্লেখ করে বক্তারা বলেন, জুলাইকে যারা ম্লান করতে চায় তারা নব্য মীর জাফর। এই জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের জন্য যারা বাধা হয়ে দাঁড়াবে, আমি মনে করি এই শতাব্দীর নব মীর জাফর হিসেবে তারা চিহ্নিত হবে। এই শহীদের রক্ত কোনোদিন বৃথা যেতে পারে না। কোনোদিনও বৃথা যদি যায়
আমরা যারা আজকে দায়িত্ব নিয়েছি আমরাও দায়ী হব। প্রধান অতিথির বক্তব্যে কাঠামোগত সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। বিচার নিশ্চিত করা থেকে শুরু করে কাঠামোগত সংস্কারের মাধ্যমে সেরকম একটি বাংলাদেশ গড়ার লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। পরে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ করা হয়। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। টানা 2 ঘন্টার বৃষ্টিতে খুলনা নগরীতে জলাবদ্ধতা, বিভিন্ন এলাকায় তলিয়েছে সড়ক, ভোগান্তি চরমে, ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশাকে দুষছেন নগরবাসী। যমুনা অভিমুখে পদযাত্রার সময় চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। দুপুরে রাজধানীর কাকরাইল মোড়ে জলকামান নিক্ষেপের পাশাপাশি একের পর এক সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন, কয়েকজনকে আটক করেছে পুলিশ। দফায় দফায় সাউন্ড গ্রেনেড, জলকামান আর ধাক্কাধাক্কিতে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর কাকরাইল মোড়। সকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। দাবি পূরণে সাড়া না পেয়ে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন তারা। এ সময় পথে একাধিকবার পুলিশের বাধা উপেক্ষা করে কাকরাইল মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এক স্বৈরাচার সরকারকে আমরা পতন করছি, এই সরকার কি আমাদের দুঃখটা বুঝবে না? যেদিন দাবি আদায় হবে লিখিতভাবে সেই দিন আমরা চলে যাব। পরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করে পুলিশ। ছোড়া হয় একের পর এক সাউন্ড গ্রেনেড। তীব্র ধোঁয়া আর হট্টগোলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। 2 রকমের জলকামান মারছে আমাদের উপরে। আমরা আর বাঁচতে চাই না এই বাংলার বুকে। আমরা তো কোনো উচ্ছৃঙ্খল বাহিনী নয়, আমরা সুশৃঙ্খল বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনী বলছে সড়ক ছাড়তে 10 মিনিট সময় দেওয়া হলেও সরেনি আন্দোলনকারীরা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ব্যবস্থা নিতে হয়। আমরা ডিসপার্স করার জন্য যেটা করার দরকার ওরার কারণ বা ওই যে সাথে বোম যেটা সাউন্ড গ্রেনেড এটা মারা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আটক করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। বিটিসিএল এর 5G ট্রান্সমিশন নেটওয়ার্ক প্রকল্প চালিয়ে নিতে দুদককে দেয়া চিঠির ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। তিনি বলেন, ব্যক্তি স্বার্থ নয়, দেশের স্বার্থেই দুদকের কাছে সহায়তা চাওয়া হয়েছে। প্রকল্প চলমান রেখে দরপত্র সহ অন্যান্য ক্ষেত্রে অনিয়ম খতিয়ে দেখতে পারে দুদক। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর চিঠি অনুসন্ধান কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে দুদক। দুদককে থামিয়ে দিতে বিশেষ সহকারীর চিঠি, 150 কোটির প্রকল্পে ব্যয় 326 কোটি টাকা। বিটিসিএল এর বন্ধ থাকা 5G উপযোগীকরণে অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্প আবার চালু করতে দুদকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর চিঠি দেওয়া নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, আমি এবং আমার মন্ত্রণালয়ের বর্তমান দায়িত্বপ্রাপ্ত আমরা যারা আছি তারা কোনো ধরনের কোনো দুর্নীতিতে জড়িত নই। এর আগে সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এই প্রকল্পে বিশ্বমানের যন্ত্রপাতি সরবরাহ করবে ভেন্ডররা। ইতোমধ্যে 290 কোটি টাকা পরিশোধ করেছে সরকার। আইপি প্রজেক্ট নামে আরেকটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টটা ডিডব্লিউডিএম প্রজেক্টের কারণে সম্পূর্ণ করা যাচ্ছে না। ফলে আমরা যদি দুটো প্রজেক্ট একসাথে বাস্তবায়ন করতে না পারি তাহলে সমুদয় প্রায় 600 কোটি টাকার প্রজেক্ট নষ্ট হয়ে যাবে। চাহিদা মাত্র 26 টেরাবাইট ব্যান্ডউইথের, অথচ কেনা হচ্ছে 126 টেরাবাইট সক্ষমতার যন্ত্রপাতি। এমন অভিযোগেরও ব্যাখ্যা দেন তিনি। মিসিং কম্পোনেন্ট ছিল, সেখানে ক্যাশ ট্রাফিক যোগ করা হয়নি এবং সেখানে রিডান্ডেন্সি যোগ করা হয়নি। এই দুটো ট্রাফিক যদি আপনি যোগ করেন তাহলে 126 টেরাবাইটের যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি আমি কোনো ভুল দেখি না। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর চিঠি অনুসন্ধান কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে দুদক। দুদকের কার্যক্রম কোনো প্রকার বাধাগ্রস্ত হবে না। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজনীতিতে গুণগত পরিবর্তন না এনে শুধু নজরদারি বাড়ালে আর্থিক খাত পরিশুদ্ধ হবে না বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সোমবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় জানান, 2026-এর জানুয়ারি থেকে ব্যাংক খাতে শুরু হচ্ছে রিস্ক বেসড সুপারভিশন বা ঝুঁকি ব্যবস্থাপনা নজরদারি। এ প্রক্রিয়ায় 61টি ব্যাংককে 12 ভাগে বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2009 সালের শুরুতে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল 22,481 কোটি টাকা।
2025-এর প্রথম প্রান্তিকে এই পরিমাণ দাঁড়িয়েছে 4,20,334 কোটি টাকায়, যা মোট বিতরণ করা ঋণের 24 ভাগের বেশি। জুলাই অভ্যুত্থানের পর প্রতিটি খেলাপি ঋণের প্রতিবেদনেই যেন একটি আরেকটিকে ছাড়িয়ে যাচ্ছে। অভিযোগ উঠেছে এসব ঋণ অনুমোদন হয়েছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও নজরদারির শিথিলতায় নির্ভর করে। এবার অবশ্য 360 ডিগ্রিতে ব্যাংকগুলোতে সুশাসন নিশ্চিত করতে চায় বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে নতুন রিস্ক বেস সুপারভিশন আনতে যাচ্ছে নিয়ন্ত্রণ সংস্থাটি। বাজারের ভারসাম্য রক্ষা, ঝুঁকি ও ব্যবসার ধরন বিবেচনায় 12টি ভাগে ভাগ করে জানুয়ারি থেকে নজরদারিতে আসবে 61টি ব্যাংক। এক এক ধরনের প্রোডাক্ট এক এক ধরনের রিস্ক ক্রিয়েট করে এবং সেগুলো কিন্তু ডিপেন্ডিং অন কোন ব্যাংক কোন ধরনের প্রোডাক্ট বেশি ব্যবহার করছে। যারা এসএমই খাতে বেশি আছে, যারা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি খাতে বেশি আছে, যারা কর্পোরেটে বেশি আছে, যারা ট্রেডে বেশি আছে, বিভিন্ন তাদের সেগমেন্টাল রিস্ক কিন্তু ডিফারেন্ট হবে এবং এক একটা শক, এক্সটার্নাল শক ভিন্নভাবে তাদেরকে ইম্প্যাক্ট করবে। তবে সুগঠিত অর্থনীতির জন্য রাজনৈতিক প্রভাব বা চাপমুক্ত রাখার কৌশল কি হবে, এমন প্রশ্নে রাজনৈতিক সদিচ্ছা ও গুণগত পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন গভর্নর। আলটিমেটলি আমাদের যদি রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক ব্যবস্থাপনা বন্দোবস্তের মধ্যেই যদি আমরা গুণগত পরিবর্তন না আনতে পারি, তাহলে এটা আবারও হতে পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা আমরা রিস্ক বেসড করেও আমরা ঠেকাতে পারবো না। এটা যেটা করতে হবে সেটা হলো যে জনসচেতনতা, রাজনীতিবিদদের অবশ্যই বুঝতে হবে যে এটা করলে পরে আলটিমেটলি তাদের কি পরিণতি হয় সেটা তো তারাও দেখছেন। এই প্রক্রিয়ায় ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন, পরিচালনা পর্ষদ নিয়োগে আন্তর্জাতিক মান চর্চা নিশ্চিত করা হবে। একই সঙ্গে ব্যাংকের আমানতকারীদের কোনো ক্ষতি হবে না এবং মূল্যস্ফীতি আরও কমে আসবে এমন আশ্বাস গভর্নরের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করার পুরস্কার পাচ্ছেন আফেইদ আর ঋতুপর্ণারা। নারী ফুটবল দলকে 50 লাখ টাকা অর্থ পুরস্কার ঘোষণা যুব ও ক্রীড়া উপদেষ্টা। মাত্র 2 ঘন্টার বৃষ্টিতেই খুলনা নগরীর অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। নগরবাসীর অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে বছরের পর বছর টাকা খরচ করেও কোনো সমাধান দিতে পারছে না সিটি কর্পোরেশন। চারিদিকে থই থই পানি। মাত্র 2 ঘন্টার বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা নগরীর অনেক এলাকা। ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে থাকতেও দেখা যায় অনেক যানবাহনকে। সামান্য বৃষ্টি হলেই এমন দুর্ভোগের চিত্র এ নগরে নিয়মিত। সোমবার বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত টানা বৃষ্টিতে নগরীর প্রধান সড়ক, অলিগলি সহ রাস্তাগুলো জলমগ্ন হয়ে পড়ে। শহরের ময়লাপোতা, ডাকবাংলা, রয়্যাল মোড়, টুটপাড়া, খালিশপুর, নিউ মার্কেট, বাস্তুহারা, মুজগুনি আবাসিক এলাকা, রূপসাঘাট সহ অনেক এলাকায় হাঁটু পানি জমে। জলাবদ্ধতায় বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। সামান্য পরিমাণ বৃষ্টি না হতে হতে আমাদের ভোগান্তি। হাঁটুর উপরে পানি, যেহেতু অটো তো যাইতেই পারে না, আর রিক্সাওয়ালারা তো প্রশ্নেই আসে না। একটানা বৃষ্টি হয় তাহলে এখানে এভাবে পানি বেঁধে যায়। সিটি কর্পোরেশন বছরের পর বছর বিভিন্ন উদ্যোগ নিলেও অপরিকল্পিত পরিকল্পনায় গচ্ছা যাচ্ছে হাজার কোটি টাকা, অভিযোগ বাসিন্দাদের। যারা দীর্ঘদিনে ক্ষমতায় ছিল তারা সমস্যা ছিল, আর বর্তমানে এই সমস্যাটা রয়ে গেছে। এত ড্রেন কারবার হয়েছে, তারপর আমাদের কোনো উন্নতি হয়নি, পানি জলবদ্ধতা হয়ে গেছে। গত 5 বছরে নগরের ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে প্রায় 1,500 কোটি টাকা খরচ করেছে খুলনা সিটি কর্পোরেশন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে 492 জন, যা চলতি বছর একদিনের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এ নিয়ে এবছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 12,763 জনে। একদিনে 3 জনের মৃত্যুতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 48 জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ বরিশাল বিভাগে 154 জন, চট্টগ্রাম বিভাগে 51 জন, ঢাকা বিভাগে 69 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 36 এবং ঢাকা দক্ষিণে 53 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে 2 জন এবং খুলনা বিভাগে 1 জনের মৃত্যু হয়েছে। সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর আরও বেপরোয়া হয়ে উঠেছেন ক্যান্টনমেন্ট থানার ওসি আব্দুল আলিম।
চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ করতে গেলে মামলা না নিয়ে থানায় আটকে রেখে উল্টো নিজেই চাঁদা নেন ভুক্তভোগীদের কাছ থেকে। এমন অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রচার হলে ওসি আব্দুল আলিমের হুমকিতে ঢাকা ছাড়তে বাধ্য হন ভুক্তভোগীরা। দফায় দফায় চেষ্টা করেও ওসিকে পাওয়া যায়নি। তবে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেবেন তারা। ওসি আলিমের অনিয়ম আর স্বেচ্ছাচারিতা নিয়ে মাহাদি ইসলাম ধ্রুবর ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন শাহজাহান খান। আমি ন্যায় বিচার চাই, আমি বাঁচতে চাই। 2রা জুন সময় সংবাদে নিজের বিরুদ্ধে সংবাদ দেখে একদিন পরই অভিযোগকারীদের শায়েস্তা করতে হাজির হন ওসি আলিম। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে সেই দৃশ্য। শুধু 4 জুনই নয়, মোট 3 দফা নির্মাণাধীন ওইসব ভবনে গিয়ে সবাইকে শাসিয়ে আসেন ক্যান্টনমেন্ট থানার ওসি আলিম। সেই ঘটনার পর থেকে ওসি আলিমের বিরুদ্ধে যারা অভিযোগ করেছিলেন তারা এলাকা ছাড়া। বন্ধ হয়ে গেছে নির্মাণাধীন ভবনগুলোর সব ধরনের কাজ। ওসি নিজে এসে ওই সিকিউরিটি ইনচার্জে কি করছে? গলায় এভাবে ধরে চাপ দিছে, মানে কিডি বাইরে ধরছে, কিডি বাইরে ধাক্কাতে ফালাই দিয়ে 2-3টা থাপড় মারছে। ক্যান্টনমেন্ট থানায় মামলা রুজু করতে যাই, ওসি সাহেব আমাকে ওখানে থাপ্পড় বেড়ে লকআপে পুরে দেয়। বলছে সারাতে গেলি 50,000 টাকা দিতে, পরে 50,000 টাকা দিলাম। দেওয়ার পরে টাকা রাহার পরে ওরা ছাড়ল না সারি আমারও ছাড়ল না, আমারও রাহিয়ে দিল। ভুক্তভোগীরা সে সময় অভিযোগ করেন, ওসির নির্লিপ্ততার সুযোগে চাঁদাবাজরা বেপরোয়া হয়ে ওঠে ইসিবি মানিকদি এলাকায়। এসব নিয়ে পুলিশ সদর দপ্তর সহ সরকারি বেসরকারি বেশ কয়েকটি সংস্থায় লিখিত অভিযোগ করে ভুক্তভোগীরা, কিন্তু কোনো সুরাহা হয়নি। এসব নিয়ে সংবাদ প্রচারিত হয় 2রা জুন। সংবাদ প্রচারের পর এখন খোঁজ মিলছে না ওসির বিরুদ্ধে অভিযোগ দেওয়া শাহজাদা নামের এক ব্যক্তি। আসাদ নামের অপর এক অভিযোগকারী অজ্ঞাত স্থান থেকে মোবাইলে জানান ওই এলাকায় আর ফিরবেন না তিনি। এখানে শেষ না, ইসিবি এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে আর্থিক সুবিধা চেয়ে না পেয়ে তাকেও হয়রানি করেন ওসি আলিম। অর্থনৈতিকভাবে খুব খারাপ অবস্থায় যাচ্ছিলাম, আমি ওনার অনৈতিক সেই আবদারগুলো রাখতে পারিনি। রাখতে না পারায় উনি আবার সেই যে আওয়ামী লীগ নেতা আমাকে এই মামলাগুলো দিয়ে আমাকে এভাবে জেল খাটাইছে মাসের পর মাস। তার সাথে যোগসাজশে আমাকে আওয়ামী দোসর টেক লাগায় আমাকে ছাত্র জনতার মামলা দেওয়া শুরু করে, আমাকে বারবার আমাকে হয়রানি করতেছে। আমি তার হয়রানির কারণে আমার বাসা বাড়িতে আমি কোথাও থাকতে পারতেছি না। আমি দীর্ঘদিন নির্যাতনের শিকার। এসব বিষয়ে জানতে কয়েকদিন দফায় দফায় যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি ওসি আলিমের। মোবাইলে মেসেজ ও কল করা হলেও তিনি কোনো উত্তর দেননি। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। ডিএমপির এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, অভিযোগের সত্যতা মিললে ব্যবস্থা নেবেন তারা। কারোর বিরুদ্ধে কোনো রকম হয়রানিমূলক বা মিথ্যাভাবে কাউকে কোনো মামলায় জড়িয়ে কোনো মামলা প্রদানের কোনো অবকাশ নেই। কারো কোনো গাফিলতির প্রমাণ পাওয়া যায় তাহলে অবশ্যই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বিভিন্ন ব্যবসায়ের কাছ থেকে চাঁদা তোলা, থানায় যথাযথ সময় না দেওয়া সহ বিভিন্ন অভিযোগ আছে ওসি আলিমের বিরুদ্ধে। আইন রক্ষা যার কাজ, সেই ক্যান্টনমেন্ট থানার ওসি আব্দুল আলিম প্রতি পদে পদেই করছেন বেআইনি কাজ। দুর্নীতি অসঙ্গতির পাশাপাশি এখন তার বিরুদ্ধে আওয়াজ তুললে দিচ্ছেন প্রাণনাশের হুমকি। রক্ষক যখন ভক্ষক হয় তখন ন্যায় বিচার চাইবে কার কাছে এলাকার সাধারণ জনগণ? এমন প্রশ্ন এখন সর্বসাধারণের। মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। আর্থিক পুরস্কারের ঘোষণা ছাড়া শুধুমাত্র সংবর্ধনায় শেষ বাফুফের নারী ফুটবলারদের বরণ। দেশের ফুটবলের অভিভাবক সংস্থা যখন নীরব ভূমিকায়, তখন এগিয়ে এলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এশিয়ান কাপ নিশ্চিত করা নারী ফুটবল দলের জন্য 50 লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন তিনি। অথচ কাজটা করার কথা ছিল ফুটবল ফেডারেশনের। দেশের ফুটবলে সাফল্য উপহার দেয়া নারী দলের প্রতি বরাবরই উদাসীন ফেডারেশন। গেল বছর অক্টোবরে দ্বিতীয়বারের মতো সাফ জয়ের পর বাফুফে আর্থিক পুরস্কারের ঘোষণা দিলেও সে অর্থ এখনও হাতে পায়নি আফিদারা।
বাংলাদেশ নারী ফুটবল দল। দেশের নারী ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এত বড় অর্জনের পর ঋতুপর্ণা আফিদাদের হৃদয় উজাড় করা ভালোবাসায় বরণ করে নেন সমর্থকরা। মধ্যরাতের বর্ণিল আয়োজনে সবই ছিল না শুধুই আর্থিক পুরস্কার। প্রথমবারের মতো হাতির ঝিলে এমন আয়োজন। ফুটবলারদের প্রত্যাশা ছিল হয়তো এশিয়ান কাপ বাছাইয়ে ইতিহাস গড়ার পর বাফুফের পক্ষ থেকেও বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করা হবে। তবে শুধু পাশে থাকার ঘোষণা দিয়ে শেষ বাফুফের তোড়জোড়। দায়সারা সংবর্ধনায় বাফুফে দায়িত্ব শেষ করলেও এগিয়ে এসেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সংবর্ধনা অনুষ্ঠানের প্রায় 16 ঘণ্টা পর ইতিহাস গড়া নারী দলকে 50 লাখ টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি। প্রতিবেশী দেশ ভারতের দিকে তাকালেই আক্ষেপে পড়তে হয় বাংলাদেশের নারী ফুটবলারদের। বাছাইয়ের বাধা পেরিয়ে প্রথম মূল পর্বের টিকিট নিশ্চিত করায় নারী দলকে রাজস্বিক সংবর্ধনা দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সে সঙ্গে 50,000 মার্কিন ডলার আর্থিক পুরস্কার দেওয়া হয় ফুটবলারদের। অথচ একই রকম সাফল্যের পর বাংলার নারী ফুটবলারদের ভাগ্যে জোটে শুধুই গদবাঁধা সংবর্ধনা আর আশ্বাস। আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েই বা লাভ কি? শেষ পর্যন্ত তাও আলোর মুখ দেখে না। গত বছর অক্টোবরে ব্যাক টু ব্যাক সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর আফিদা ঋতুপর্ণাদের 1.5 কোটি টাকা পুরস্কারের ঘোষণা করেছিল ফেডারেশন। 9 মাসেও তা হাতে পায়নি ফুটবলাররা। মেলে না নিয়মিত বেতন ভাতাও। তাই এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিতের পর আর্থিক পুরস্কার ঘোষণা করা হলেও তা আদৌ পেত কিনা নারীরা তা নিয়েও খোদ সন্দেহ রয়েছে ফুটবলারদের মাঝে। কাজী সালাউদ্দিনের দীর্ঘ 16 বছরের শাসন শেষে গত 26 অক্টোবর শুরু হয়েছে ফুটবল ফেডারেশনের তাবিদ আউয়াল অধ্যায়। তবে ভাগ্যের পরিবর্তন হয়নি জয়ী তাদের। পারভিন আক্তার, সময় সংবাদ। সেপ্টেম্বর উইন্ডোতে প্রতিপক্ষ হিসেবে নেপালকে পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 6 এবং 9 সেপ্টেম্বর দশরথ রঙ্গশালায় দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবেন হামজা জামালরা। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল সাইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেপ্টেম্বর উইন্ডো কাজে লাগাতে বেশ লম্বা সময় ধরেই কাজ করছিল বাফুফে। তাদের পছন্দের তালিকায় ছিল আফগানিস্তান, চাইনিজ তাইপে এবং মালয়েশিয়ার মতো দল। তবে তাদের কারো কাছ থেকে সাড়া না পাওয়ায় নেপালকেই বেছে নিল বাংলাদেশ। হামজাদের বিপক্ষে খেলতে অনেক আগেই প্রস্তাব দিয়ে রেখেছিল নেপাল ফুটবল। এছাড়া বাফুফের চেষ্টায় ছিল শ্রীলঙ্কায় 4 জাতি টুর্নামেন্টে অংশ নেওয়া। তবে শ্রীলঙ্কা প্রতিপক্ষ ম্যানেজ করতে না পারায় সেই সম্ভাবনাও নষ্ট হয়। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের 2টো ম্যাচ খেলবে বাংলাদেশ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বাচনে যত দেরি হবে তত পেছাবে দেশ, বাড়বে ডেমোক্রেসি বলছে বিএনপি। ফেব্রুয়ারিতেই নির্বাচনের আশা, পেছানোর পক্ষে নয় জামায়াতও। সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আহ্বান। নতুন বাংলাদেশে ফ্যাসিস্ট হলে পরিণত হবে আওয়ামী লীগের মতো হুঁশিয়ারি এনসিপির। জুলাই ঘোষণাপত্র নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা, গুম-খুনের বিচার নিশ্চিতের তাগিদ। জরুরি অবস্থার অপব্যবহার রোধে একমত সব দল, জেনারেল আলী রিয়াজ। পরবর্তী সংসদে বিস্তারিত আলোচনা চায় বিএনপি। অন্তর্বর্তী সরকারের সময়ে সুরাহার পক্ষে এনসিপি। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়ের।